স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। বড় ধরনের সাইবার হামলার মোকাবেলায় এখনও প্রস্তুত নয় দেশের 28% ব্যাংক। এছাড়া গেল বছরে দেশের 68% ব্যাংকই বিভিন্ন সাইবার হামলার শিকার হয়েছে। বিআইবিএম এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আজ আমরা আলোচনা করব ব্যাংকের আইটি নিরাপত্তা নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন সোনালী ব্যাংকের প্রধান আইটি কর্মকর্তা ওমর ফারুক খন্দকার এবং বিআইবিএম এর সহযোগী অধ্যাপক মাহবুব রহমান আলম। জনাব মাহবুব রহমান আলম এবং জনাব ওমর ফারুক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি আমিও। জনাব আলম, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে আছি। বিআইবিএম এর একটি সমীক্ষা বা গবেষণা আপনারা কয়েকদিন আগে সবার সামনে এনেছেন এবং যেখানে বলছেন যে দেশের 52% ব্যাংক বর্তমানে তথ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এবং এই গবেষণা আপনারা আরও বলছেন যে দেশের ব্যাংকগুলোতে যে মোট জনশক্তির জনবল নিয়োগ করা হয়েছে তার লেস দ্যান 2% লোক হচ্ছে কাজ করে এখনও আইটিতে। সব কিছু মিলে আপনি যখন এই তথ্যটা গবেষণা করলেন এবং এই গবেষণার করতে যে আপনি কি দেখলেন যে আসলে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা এখনও কতটা ঝুঁকির মধ্যে রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত দর্শকদের। আসলে ব্যাংকিং ব্যবস্থা কিন্তু গত 2000 সালের পর থেকে একটা বিপ্লব এসেছে। আসলে আমি যেটা বলবো, আপনার অনলাইন ব্যাংকিংয়ের এবং এই প্রযুক্তিগত ব্যাংকিংয়ের দিক থেকে আমাদের দেশ কিন্তু সাউথ এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। এবং গত বছর আমাদের এই প্রযুক্তির মাধ্যমে লেনদেন হয়েছে, আপনি শুনে খুব খুশি হবেন যে 180 কোটি ট্রানজ্যাকশন হয়েছে এবং সেটার পরিমাণ ছিল প্রায় 23 লক্ষ কোটি টাকা। সুতরাং বাংলাদেশ কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের একটা শক্ত প্ল্যাটফর্মের উপরে এখন দাঁড়িয়ে আছে। এখন আমাদের যেটা দরকার, আসলে একটু সতর্ক হওয়া দরকার এবং সিকিউরিটিটা বাড়ানো দরকার। এবং আমরা বিভিন্ন সময় থেকে গত 5-7 বছর ধরে আইটি সিকিউরিটি নিয়ে কাজ করছি এবং আমরা দেখতেছি যে ব্যাংকের যতটুকু সিকিউরিটি থাকা প্রয়োজন, এটা আপনি প্রথমেই বলে নিয়েছেন, সেখান থেকে আমরা বেশ দূরে আছি। এবং এই রিসার্চটাতে কিন্তু আমরা একটা গ্যাপ অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের 10টা প্যারামিটারের মাধ্যমে আমরা মেপে দেখেছি যে 10টা প্যারামিটারে আমাদের গ্যাপগুলো আছে এবং সবচেয়ে বেশি গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে আপনার হিউম্যান রিসোর্সের যে দক্ষতা এবং আপনার ইনভেস্টমেন্টের অভাব এবং লেটেস্ট টেকনোলজি এবং নলেজের যে গ্যাপ, সেটা এই জিনিসগুলোতে আমরা আসলে আমার মনে হয় যে ম্যানেজমেন্ট যদি এখনও যদি আমরা সতর্ক না হই বা নজর না দিই, তাহলে আমরা যেটা পেয়েছি যে আসলে 28% ব্যাংক বড় ধরনের সাইবার অ্যাটাক মোকাবেলা করার আসলে কোনো সামর্থ্যই রাখে না। এবং যারা বলছে যে আমরা সামর্থ্য রাখি, তারাও একেবারে পারফেক্টলি 100% প্রিপেয়ার সেটাও বলা যাবে না, একটা ভালো পজিশনে আছে। কিন্তু সাইবার হামলা যেদিকে যাচ্ছে এখন, যে প্রযুক্তি তারা ইউজ করছে বা যে ধরনের অ্যাটাকগুলো হচ্ছে, সেটা মোকাবেলা করার জন্য আমাদের আসলে আরও অনেক শক্তিশালী একটা প্ল্যাটফর্ম দরকার এবং প্রিপারেশন দরকার। আমি আপনার কাছে ফিরে আসবো। ধন্যবাদ। জনাব ওমর ফারুক খন্দকার, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি সোনালী ব্যাংকের প্রধান তথ্য আইটি কর্মকর্তা। এছাড়া আপনি অন্যান্য ব্যাংকের আগেও কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা কি বলে অ্যাজ এ ব্যাংকার হিসেবে অন দ্য ফিল্ড? জনাব মাহবুব রহমান আলম যে গবেষণা করেছেন সেটা অন দ্য ফিল্ড কতটা ঠিক আছে বলে আপনার ধারণা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি মিস্টার মাহবুব রহমান এবং বিআইবিএম যে রিসার্চটা করেছেন আর কি, এটা একটা সময়োপযোগী রিসার্চ। এবং আমি যেটা বলবো যে রিয়েল ওয়ার্ল্ডের অবস্থা ঠিক একই রকম আর কি, প্রতিফলনই হয়েছে, আমি বলতে পারি। বুঝছেন? এবং সেই ক্ষেত্রে যেটা দরকার যে আমাদের অ্যাকচুয়ালি বোর্ড লেভেল থেকে এবং স্পেশালি বোর্ড অ্যান্ড এমডি লেভেল থেকে এখন ইনিশিয়েটিভ নিচ্ছে, তবে আরও বেশি ইনিশিয়েটিভ দরকার আর কি। এবং সেই ক্ষেত্রে যেই যে বিআইবিএম এর যে রিসার্চ এবং এখানে যে তথ্যগুলো ভেসে আসছে, অ্যাকচুয়ালি যে স্ট্যাটাসটা উঠে আসছে, এই ব্যাপারে ব্যাঙ্কগুলোকে কিন্তু আপনার বোর্ড লেভেল থেকে ইনিশিয়েটিভ নেওয়া দরকার আর কি। এবং উনি যেটা বলেন যে 2% পিপুল আইটিতে কাজ করে, এটা অ্যাকচুয়ালি ব্যাংকের বিজনেসের জন্যই কিন্তু এখন আপনি যেভাবে আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ব্যাংকই কিন্তু টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কিন্তু আপনার গিয়ে টেকনোলজি নির্ভর ব্যাংকিংই হবে। সেই ক্ষেত্রে আপনার গিয়ে টেকনোলজি নলেজেবল পিপুলকেই কিন্তু আপনার গিয়ে আমাদের রিক্রুট দরকার। এবং আইটির যে ব্যাপারটা আছে এখানে, আইটির যে ব্রাঞ্চ লেভেল পর্যন্ত আইটি পিপুলকে এনগেজ করা দরকার, নট অনলি আপনাকে ব্যাংকিং বিজনেসটাকে বাড়ানোর জন্য, কিন্তু ফ্রড কন্ট্রোলের জন্য আর কি। এবং আর একটা জিনিস যে যত আমি ডিজিটালাইজেশন যাচ্ছি, আমি কিন্তু রিস্কও নিয়ে আসতেছি, কিন্তু কারণ অটোমেশন কিন্তু একটা রিস্ক আছে। সুতরাং আমাকে শুধু ডিজিটালাইজেশনে গেলেই চলবে না, অ্যাকচুয়ালি এটা কতটুকু নিরাপত্তা আমি একটা নিচ্ছি সেটাকে কিন্তু আমাকে খেয়াল করতে হবে আর কি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ব্যাংকগুলো বিভিন্ন প্রোডাক্ট তার ডিজিটালাইজেশনের মাধ্যমে মনে করছে কাস্টমার সার্ভিস দিচ্ছি, আমার দরকার আছে এটা, কিন্তু সাথে সাথে কিন্তু আমি যদি সাইবার নিরাপত্তাটাকে আমি যদি একই প্যারালালে যদি আমি স্ট্রেস না দিই, এটা কিন্তু আমাদের জন্য একটা ডিজাস্টার নিয়ে আসবে অ্যাকচুয়ালি। আলম, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে 10 কোটি ডলার চুরি হলো, এরপর থেকেই আসলে আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে বা প্রকাশের ব্যাংকগুলোর আইটি নিরাপত্তা নিয়ে কথা বলছি, এবং আমার ধারণা আপনার গবেষণার আসলে এরই প্রেক্ষিতে। সো এই বছরে যে কথা বলি, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ঘটনার পরে ব্যাংকগুলো কতটা তৎপর হলো নিজেদের দিক থেকে, নিজেরাই তৎপর হলো, এটা বোঝবার জন্য আপনাকে জানতে চাইবো যে 2015 বা 2016 সালের আইটি খাতে ইনভেস্টমেন্ট বা আইটি খাতে নিরাপত্তার জন্য কীগুলো করেছে ব্যাংকগুলো, এখন কি করছে ব্যাংকগুলো। ধন্যবাদ আপনাকে আবারও। আমরা এই বাংলাদেশ ব্যাংকের এই ঘটনাটার পরে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের ব্যাংকিং সেক্টরে একটা আইটি নিয়ে তুলপার হবে, রাইট, এবং আরও অনেক ইনভেস্টমেন্ট হবে, পড়াশোনা হবে, রিসার্চ হবে, এবং কোথায় কোথায় আমাদের গ্যাপগুলো আছে সেটা আমরা বের করব। কিন্তু আমি আসলে অনেকটা হতাশা নিয়ে আমি বলবো যে আসলে যে পরিমাণ এক্সপেকটেশন আমরা করেছিলাম সেই পরিমাণ আমরা অ্যাকশন কিন্তু দেখিনি। আসলে দুই একটি ব্যাংক বা কয়েকটি ব্যাংক আপনি কিছুটা ইনভেস্ট করেছে, কিছুটা হয়তো ট্রেনিং করেছে, কিন্তু তারপরে আবার কেন জানি একটা আবার গা ছাড়া একটা ভাব, আচ্ছা দেখা যাক না কি হয়, আরেকবার যদি না হয়, মানে আরেকটা বিপদ আসুক তারপরে আমরা প্রিপারেশন নিব। এই যে আমাদের একটা অ্যাটিটিউড যে আমরা একটা দুর্ঘটনা না ঘটলে আসলে আমরা সতর্ক হতে চাই না, প্রোয়েক্টিভ যে কাজগুলো করা সেটা আমরা খুব একটা অগ্রগতি দেখিনি। বাজেট আমরা আগে আইটি সিকিউরিটি বা আইটির জন্য টোটাল বাজেট পেতাম, বাজেটে 3% সিকিউরিটি পারপাসে, এখন সেটা ওই 3.5-এর মধ্যে উঠানামা করছে। ট্রেনিংটা অল্প একটু বেড়েছে, কিন্তু সেটা আসলে দেশের মধ্যেই। কিন্তু আইটির খুব হাই কোয়ালিটি ট্রেনিংগুলো আসলে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দেওয়ার সক্ষমতা রাখে না বেশিরভাগই। আরেকটা হচ্ছে যে বুয়েট বা ঢাকা ভার্সিটি বা এরকম সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তারা আসলে যে ট্রেনিংগুলো দেয় বা তার সেটা হলো অনেক ব্যাংকিং প্র্যাকটিক্যাল বাস্তবতার চেয়ে অনেক দূরে। তারা ফান্ডামেন্টাল ট্রেনিং কোথায় পাওয়া যাবে? এই ধরনের ট্রেনিং আসলে বিআইবি আমরা কিছু দিই, এবং দেশের বাইরে সিঙ্গাপুরে, ইন্ডিয়াতে, আমেরিকাতে বা চায়নাতে, মালয়েশিয়াতে দেওয়া হয়। তো আমরা কিন্তু বারবার বলছিলাম যে এই খাতে আসলে ইন্ডিয়াতে একটা আইডিআরবিটি নামে একটা প্রতিষ্ঠান আছে যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি করে দিয়েছে শুধু আইটি পিপলদেরকে, ব্যাংকের আইটি পিপলদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, এবং এটা অত্যন্ত উঁচু মানের একটা প্রতিষ্ঠান। আমরা কিন্তু গত 10 বছর ধরে এই বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান করার জন্য বারবার বলে আসছি, নাহলে কিন্তু আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। কারণ এই এত চেঞ্জিং একটা টেকনোলজি, তাদেরকে আপডেট রাখা, এই লোকগুলোকে প্রতি 1 বছর বা 6 মাস পরে পরে আপডেট না করলে ওরা পিছিয়ে যাচ্ছে, এবং হ্যাকাররা কিন্তু সবসময় আমাদের চেয়ে 2 ধাপ 3 ধাপ উপরে থাকে। সুতরাং ওরা যদি 10 মাইল যায়, আমরা যদি 1 মাইলে বসে থাকি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো সিগন্যাল বহন করে আনে না। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব খন্দকার, আপনার কাছে বিষয় জানতে চাচ্ছি। গবেষণায় বলা হচ্ছে জনাব মাহবুবুল আলম রহমান আলম সাহেব যে গবেষণা করেছেন সেখানে বলছেন তিনি গবেষণায় সাইবার হামলার শিকার হলে বা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার বিকল হয়ে পড়লে বেশিরভাগ ব্যাংকের এক্ষেত্রে করণীয় কি সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নেই। সাইবার হামলা ঠেকাতে হলে বিভিন্ন ব্যাংকের তথ্য আদান প্রদানের যে অভিজ্ঞতা বিনিময় সেরকম কোনো ব্যবস্থা সে অর্থে নাই এখন এই মুহূর্তে। আপনি কি এই অভিযোগের সাথে একমত কিনা? হ্যাঁ, আমি ওই বিষয়ে কিছু একমত, কারণ অ্যাকচুয়ালি আমাদের এখন সেন্ট্রাল ফোরামটা ওইভাবে এখন নাই। আপনার গভর্নমেন্ট চেষ্টা করতেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে বিডি সার্ট করছেন আর কি, কিন্তু ঠিক এখন আসলে আমাদের যে শুরু হয়েছে, তবে আমাদের আরও অনেক দূর যেতে হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, তবে আসার ব্যাপারে যে এটা আপনার গভর্নমেন্ট এবং নীতি নির্ধারক যারা আছেন তারা কিন্তু এটা যে একটা ইস্যু, এটা চ্যালেঞ্জ, তারা কিন্তু এটাকে রিয়ালাইজ করছেন। এইটাই হলো আমার আশার কথা, এবং সেই অনুযায়ী কাজও হচ্ছে। তবে হ্যাঁ, আমরা হয়তো এই মুহূর্তে খুব সিগনিফিক্যান্ট ভিজিবিলিটি হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তবে যে কোনো জিনিসই তো অ্যাকচুয়ালি একবারে হয় না, শুরু করতে হয়, তারপর আস্তে আস্তে এটা ভিজিবিলিটি আসবে আর কি। তো ঠিক তেমনি আমিও দেখছি যে গভর্নমেন্টের বিভিন্ন ইনিশিয়েটিভ রয়ে গেছে আর কি, যে এইটা হলো পজিটিভ থিং। এবং আমি আশা করি যে আপনার গিয়া আস্তে আস্তে যে জার্নিটা শুরু হয়েছে, এই জার্নির সুফল আমরা কিন্তু পাবো। সরকারের দিক থেকে কিছু করণীয় আছে। আপনারা যারা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা আছেন, আপনাদের মধ্যে তেমন কোনো প্ল্যাটফর্ম, জোরালো প্ল্যাটফর্ম আছে কিনা? সেই প্ল্যাটফর্মের জন্য তো আসলে সরকারের জন্য উপর নির্ভরশীল হওয়া দরকার নেই, এটা আপনারাই করতে পারেন। না, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের ঠিক ওই ধরনের প্ল্যাটফর্ম নাই, তবে আমরাও কিন্তু ইনিশিয়েটিভটা নিচ্ছি। আচ্ছা, যেমন আমরা স্টেট ওন ব্যাংকের যারা জিএমআইটি আছেন তারা মিলে আমরা চেষ্টা করতেছি যে আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি কিনা, যেখানে অন্যান্য ব্যাংকদেরকেও আমরা ইনভাইট করবো আর কি, এবং নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি, এবং বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ আমরা যেটা নিচ্ছি আর কি, সেটা কিন্তু আপনার অন্যান্য ব্যাংকের সাথে আমরা শেয়ার করবো। এবং মজার ব্যাপার হলো যে এখানে আমাদের যারা এমডি এবং চেয়ারম্যান মহোদয় যারা আছেন আর কি, তারাও কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছেন, এবং আমরা চেষ্টা করতেছি যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, স্পেশালি নলেজ শেয়ারিংয়ের জন্য। এবং এইখানে আমাদের নাম্বার 1 এজেন্ডাই কিন্তু আছে সাইবার সিকিউরিটি, যে কীভাবে আমরা সাইবার সিকিউরিটি নলেজ শেয়ার করে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে আমরা প্রোটেক্ট করতে পারি আর কি। সুতরাং আমরা এই উদ্যোগ নিচ্ছি। ধন্যবাদ জনাব আলম। আইটি সেক্টরের নিরাপত্তার জন্য ইনভেস্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বড় ব্যাপার। এই বিনিয়োগটা ব্যয়বহুল, এবং ব্যাংকের আপনার গবেষণায় বলছেন, আপনারা বলছেন যে ব্যাংকের যারা নির্বাহী ব্যক্তিরা
তারা মোটামুটি এই বিষয়ে বুঝতে পারছেন। ব্যাংকের বোর্ডের কি কোনো মতামত জানা গেছে? তাদের অভিমত কি আসলে? বোর্ডের মতামত ঠিক আমরা ওভাবে পাই না, আমরা সিইওদের মতামত পাই। হ্যাঁ, সে ঠিক আছে। আমরা কিন্তু আপনি জেনে খুব খুশি হবেন যে আমরা 2000 সাল থেকে একটা গবেষণা করে দেখেছি যে 2016 সাল পর্যন্ত ব্যাংকিং সেক্টরে আইটি খাতে প্রায় 35,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ইনভেস্টমেন্ট, যেটা একটা পদ্মা সেতুর সেই এত ইনভেস্টমেন্টের পরেও কিন্তু আমরা বলছি যে হ্যাঁ। এই সাইবার হামলা ঠেকানোর মতো অবস্থা মাত্র 28টি ব্যাংক, এবং আমরা কিন্তু 28% ব্যাংক। আরো 2000 কোটি টাকা বছরে এই সেক্টরে ইনভেস্ট করতেছি, কিন্তু সব ব্যাংক কিন্তু একইভাবে ইনভেস্টমেন্ট করে না। ইস্টার্ন ব্যাংক বা রাজবাংলা ব্যাংক যেভাবে করে বা ব্র্যাক ব্যাংক যেভাবে করে, অন্য একটা ছোট ব্যাংক বা মাঝারি ব্যাংক অত টাকা ইনভেস্ট করতে পারে না। কোনো কোনো ব্যাংক কিন্তু আপনি দেখবেন যে 1000 কোটি টাকা তাদের ইনভেস্টমেন্ট ক্রস করে গেছে। তারা বেনিফিটও পাচ্ছে, তাদের রিস্কও আছে, কাভার করতেছে। কিন্তু আমরা আসলে যে জায়গাটাতে বারবার আপনি যে একটু আগে বলছিলেন যে একটা শেয়ারিং সেন্টার, আমরা কিন্তু আসলে জানতে পারি না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটা রিপোর্ট প্রকাশ করে প্রতি বছর যে ব্যাংকিং সেক্টরে এতগুলো ফ্রড হয়েছে, এতগুলো অ্যাটাক হয়েছে, এত কোটি টাকা হয়েছে। আমরা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টরে আইটি রিলেটেড কি পরিমাণ ফ্রড প্রজারি বা অ্যাটাক হয়েছে ওরা কিন্তু একটা রিপোর্ট প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংক সেটা করে না। বাংলাদেশ ব্যাংক সেটা করে না। এখন আইডিআরবিটা হচ্ছে সেই শেয়ারিং সেন্টার যারা এগুলো করে, তারা ট্রেনিং দেয়, তারা কনসালটেন্সি দেয়, তারা হাই লেভেলের তৈরি করে, মানুষ কাজ করে। কিন্তু আমরা এই শেয়ারিং সেন্টার না থাকে হচ্ছে কি আমরা আসলে সত্যিকারে জানতে পারতেছি না যে ব্যাংকিং সেক্টরের আইটিতে বা দেশের ভিতরে কি হচ্ছে। এটা কিন্তু এটা যদি আমরা না করি এবং বাংলাদেশ ব্যাংক যদি এই রিপোর্টটা প্রকাশ না করে, তাহলে কিন্তু অন্য ব্যাংক বুঝতে পারতেছে না যে আসলে উনার ব্যাংকে কি হচ্ছে বা আমার ব্যাংকে কি হচ্ছে, কি করা উচিত। এই জিনিসটা আসলে আমাদের খুব দ্রুত উচিত। বোর্ড সজাগ আছে। বোর্ড আগে যেরকম রিজিড ছিল, বাজেট দিতে চাইতো না, এখন কিন্তু সব ব্যাংকের বোর্ড এরকম না। তাদেরকে যদি বোঝানো যায় এবং এটা যদি কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়, রিস্ক অ্যানালাইসিস করা হয়, এখন চিফ রিস্ক অফিসার আছেন আমাদের, তারা যদি বোর্ডকে কমিউনিকেট করে, আমি অনেক বোর্ডে আমি পজিটিভ সিগন্যাল পেয়েছি এবং দেখেছি না তারা আরও উইলিংলি বেশি দিতে চান। এমন বোর্ড আছে যে না আপনার 100 কোটি লাগবে কেন, আপনি 200 কোটি টাকা খরচ করেন, আপনি 5 বছরের প্ল্যান করছেন কেন, আপনি 20 বছরের একটা লম্বা প্ল্যান করেন, সেরকম বোর্ডও কিন্তু আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু ওরকম না। অনেক ধন্যবাদ জনাব খন্দকার। আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে আলম বলছিলেন যে এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট খুব হাই, কস্ট খুব হাই, এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সবগুলো ব্যাংক একই ধাপে বা একই পেসে আগাতে পারবে না ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, কারণ এক এক ব্যাংকের প্রফিটেবিলিটি এক এক রকম। সো সেটা স্বাভাবিক, এটা আমি ধরে নিতে পারছি। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একজন আইটি বিষয়ে দক্ষ মানুষ, আইটি নিয়েই কাজ করছেন, এমন কোনো টেকনোলজি আছে কিনা, যে এমন কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, নিরাপত্তার প্ল্যাটফর্ম, যেটা আসলে সবগুলো ব্যাংক শেয়ার করতে পারে? আমি যে ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেমন বলা যাক সাভারে আমরা জানি যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করা হচ্ছে, অর্থাৎ একটা প্ল্যান না করে সবার জন্য একটা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান ইটিপি করা হচ্ছে। এমন কোনো ব্যবস্থা করা যায় কিনা বেসিক নিরাপত্তাগুলো সবাই শেয়ার করতে পারে, তাহলে কিন্তু সবগুলো ব্যাংকের জন্য কস্ট কমে যায়। সো এমন কোনো ব্যবস্থা আসলে আছে কিনা? ধন্যবাদ আপনার কোশ্চেন জন্য। অ্যাকচুয়ালি আমি এই সাইবার নিরাপত্তাকে শুধুমাত্র ব্যাংকের ভিতরে রাখতে চাচ্ছি না, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে অ্যাকচুয়ালি ওভারঅল যে আমার পুরো কান্ট্রিকে যদি প্রোটেক্ট করতে হয়, তাহলে আমাদের নিজস্ব টেকনোলজি ডেভেলপমেন্টের এই ক্যাপাবিলিটি কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে। এবং সেই ক্ষেত্রে যেটা হলো যে আমাদের যেমন ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে, আপনার ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু অনেকেই কিন্তু বেনিফিটেড হচ্ছে। এখন আমাদেরও উচিত কিন্তু ঠিক এইভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে কিনা আমরা আমার দেশের প্রত্যেকটা সেক্টরকে আমরা সাইবার এই অ্যাটাক থেকে আমরা প্রোটেক্ট করব। এবং আমাদের নিজস্ব টেকনোলজি ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে, আমরা কিন্তু এখন ডিপেন্ডেন্ট অন দি ফরেন মার্কেট। কারণ আমরা যেই ইনভেস্টমেন্টই করতেছি কিনা আমাদের নিজস্ব, আমি একটু ইন্টারাপ্ট, ওপেন সোর্স বলতে আপনি বোঝাচ্ছেন, আমি যদি বলি লিনাক্স সিস্টেম যেমন আছে, এরপর আরও অনেক ধরনের টুলস আছে যা কিনা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোগ্রামাররা আপনাদেরকে তারা ডেভেলপ করে ইন্টারনেটে দিচ্ছে। লিনাক্স যদি ব্যবহার করা হয়, যে ধরনের প্রচলিত অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে সেগুলো আসলে ব্যবহার করা যাবে কিনা, সেই সীমাবদ্ধতা রয়েছে কিনা লিনাক্সের ক্ষেত্রে? না, এখন হ্যাঁ, যদি আমরা যে ইনিশিয়েটিভ নিই, দেখেন যে সেটা হলো যে লিনাক্সের জন্য যে অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করার জন্য, সেটাও তো আমরা ক্যাপাবিলিটি অর্জন করতে পারি। যেমন লিনাক্সেরও কিন্তু অফিস ভার্সন রয়ে গেছে। সুতরাং আমরা যদি আপনাকে আমাদের প্রচুর আইটি ডেভেলপমেন্ট প্রফেশনাল আছে, স্কিল পিপল আছে আর কি, আরও স্কিল হবে তাদেরকে যদি প্রপার ট্রেন করা হয়। এবং আমরা শুধুমাত্র সাইবার সিকিউরিটি না রেখে যদি আমরা অফিস অ্যাপ্লিকেশনগুলোকে আমরা কিন্তু ওপেন সোর্সের মাধ্যমে যদি আমরা নিজস্ব ক্যাপাবিলিটি অর্জন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফরেন কারেন্সি কিন্তু সেভ করতে পারি। কারণ আজকে যারা ধরেন মাইক্রোসফট বলে, লেটেস্ট ব্যাংকিং সফটওয়্যারগুলো কি লিনাক্সে সাপোর্ট করবে? হ্যাঁ, মাইক্রোসফট লিনাক্স ইউনিক্সে তো চলতেছে। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারগুলো কিন্তু চলেই কিন্তু লিনাক্স এবং ইউনিক্স ভার্সনে। উইন্ডোজের উপরে কিন্তু আমাদের ব্যাংকিং সফটওয়্যার নাই। আচ্ছা, সুতরাং আমাদের জন্য ওই দিক দিয়ে কিন্তু আমরা ঠিক আছে। আর আরেকটা হলো যে শুধুমাত্র ব্যাংকিং সফটওয়্যার না, আমাদের যে অফিস অ্যাপ্লিকেশনগুলো আছে, এই যে সাইবার সিকিউরিটি যে টুলসগুলো আছে, এগুলো এখন কি হচ্ছে, আমাদের যে ইনভেস্টমেন্ট করতেছি সব কিছু কিন্তু আমাদের ফরেন ডিপেন্ডেন্সি রয়ে গেছে। আমাদের নিজস্ব ডেভেলপ টেকনোলজি কিন্তু নাই।
আমাদের কিন্তু ফোকাস করা দরকার যে ওইখানে, যে আজকে আমার দেশকে যদি আমি প্রোটেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি ভাড়া করে আর্মি এনে কিন্তু আমি দেশকে রক্ষা করতে পারবো না। আমাকে কিন্তু ওই ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে আমার তো ফোকাস দরকার হলো যে আমি কিভাবে এই সাইবার নিরাপত্তার নিজস্ব টেকনোলজি ডেভেলপ করে আমি যাতে বুঝতে পারি যে আমি একটা টুলস বাইরে যদি ডিভাইস ইউজও করি এখানে কোনো ব্যাকডোর আছে কিনা সে যেন আমি ডিটেক্ট করতে পারি। যেমন আমরা একটা খবর পেলাম যে আপনার কি চায়নায় যে সমস্ত কম্পিউটার আপনার গিয়া ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কোনো একটা কোম্পানির স্পাই চিপ দিয়ে দিচ্ছে ওখানে। আচ্ছা, তো এখন আমাদেরও কিন্তু ওই ক্যাপাবিলিটি থাকতে হবে যে আমরা যে ফরেন ডিভাইস যেগুলো ইউজ করতেছি এখানে কোনো স্পাই চিপ আছে কিনা, এখানে কোনো ব্যাকডোর আছে কিনা, এই ক্যাপাবিলিটি কিন্তু আমাদের অর্জন করতে হবে। তাহলে আমরা হয়তো ডিভাইসগুলো কিনলাম, সব কিছু করলাম, আর মনে করতেছি আমরা সিকিউর, অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমার মনে সিকিউর, কিন্তু ওই অ্যান্টিভাইরাসে ব্যাকডোর আছে কিনা এটা দিয়ে আপনার ফরেন এজেন্সি বা স্পাই গুলো ঢুকে আমাদের সিস্টেমে আপনার অ্যাটাক করবে কিনা সেটা আমরা জানি না। অনেক ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আলম, আপনি আপনার গবেষণা বলছেন যে গত 3 বছরে বিভিন্ন ব্যাংকে যত হামলা চেষ্টা করা হয়েছে তার 60% দেশের ভিতরে থাকা স্থানীয় হ্যাকাররা কাজটা করেছে। এর বাইরে কিছু বিদেশি হ্যাকার আছে, যেমন 40% আসলে বিদেশি হ্যাকার, যেমন যারা মূলত নাইজেরিয়া, চীন, বুলগেরিয়া, রাশিয়া এবং রোমানিয়ার থেকে এই হামলাগুলো হয়েছে। আপনার কি মনে হয় ডোমেস্টিক যারা হ্যাকার আছেন তাদেরকে সামাল দেওয়া কি সহজ বেশি, নাকি বিদেশি যারা তাদের সামাল দেওয়া সহজ বেশি? না, হ্যাকার ধরেন ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল হোক, অবশ্যই তারা অনেক পাওয়ারফুল। আমাদের লোকাল হ্যাকিং মার্কেটও অনেক ডেভেলপ করেছে, কিন্তু আমরা গত বছর বা তার আগের বছর একটা স্টাডিতে দেখেছিলাম যে 40% অ্যাটাক আসতেছে দেশের বাইরে থেকে, 60% বাংলাদেশের ভিতর থেকে। এইবার আমরা যেটা দেখলাম যে 2% দেশের ভিতর থেকে হচ্ছে, আর বাকিগুলা সারা পৃথিবী থেকে আসতেছে। এই 2% হ্যাকাররা কিন্তু আপনার ব্যাংকিং সিস্টেমে ঢুকতেছে, কিন্তু অনেক ব্যাংকে ঢুকে এবং ব্রাঞ্চ পর্যন্ত তারা চলে যায়। আমি কয়েকজন হ্যাকারের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে দেখিয়েছে যে তারা আসলে অনেক ব্যাংকে ব্রাঞ্চ লেভেল পর্যন্ত চলে যেতে পারে। তো হ্যাকারদের এই হ্যাক করবার প্রথম টুল কি হতে পারে? অনেকেই বলছেন সিম্পল একটা ইমেলের মাধ্যমেও তারা আসলে শুরু করতে পারেন তাদের কাজ। হ্যাকাররা বিভিন্নভাবে অ্যাটাক করে, তারা ইমেলের মাধ্যমে করতে পারে, বা ধরেন বিভিন্ন রিকোয়েস্ট পাঠায়, ফাইল ট্রান্সফার করতে পারে আপনাকে বিভিন্ন ধরনের। সাধারণত ইমেলটাকেই তারা সবচেয়ে বেশি ইউজ করে রেসপন্স নেওয়ার জন্য। আপনাকে একটা ফলস মেল দিলে আপনি এটা রেসপন্স করেন, ক্লিক করেন, তাহলেই তারা একটা সুযোগ পায় এটা ঢোকার জন্য আর কি। আচ্ছা, তো আমাদের দেশে আসলে যেটা হচ্ছে, এই হ্যাকাররা বাইরের হোক আর ভিতরে হোক, হ্যাকাররা সবসময় কিন্তু টাকা চুরি করে না। আমরা সবসময় মনে করি যে হ্যাকাররা টাকা নিয়ে যায়, ওরা কিন্তু আপনার সিস্টেমটাকে বন্ধ করে দিতে পারে, ওরা কিন্তু পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিতে পারে, ওরা কিন্তু যে কোনো একটা নিউক্লিয়ার রিয়েক্টর বন্ধ করে দিতে পারে। তো আমাদের এই সবচেয়ে ভয়টা যেটা কাজ করে যে হ্যাকাররা ডাটা নষ্ট করতে পারে, আপনার ব্যাংকে ঢুকে আপনার সিস্টেম বন্ধ করে দিতে পারে, আপনার ডাটা নষ্ট করে ফেলতে পারে, বা ক্রেডিট কার্ডের ডাটা নিয়ে যেতে পারে, বিভিন্ন রকমের তারা অ্যাটাক চালায়। এবং দেশীয় হ্যাকারদেরকে কিন্তু অনেক সময় সারা পৃথিবীতে হ্যাকারদেরকে কিন্তু আপনার অন্যের ক্ষতি করার জন্য ইউজ করা হয়। আমি ভাড়া করতে পারি, আমি আরেকটা ব্যাংকের কম্পিটিটর, আমি আপনার ক্ষতি করার জন্য, আমি আপনার চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য একটা হ্যাকার ভাড়া করতে পারি, যেটা বন্ধ করে দেওয়া আমার বিজনেস বেনিফিট হবে। সুতরাং এই কিছু দুষ্ট লোক আছে সারা পৃথিবীতে আছে, ওরা হয়তো তাদেরকে নার্সিং করতেছে, ডেভেলপ করতেছে, এবং আমাদের হ্যাকারদেরকে মানে বিশ্বের অন্য হ্যাকারদের চেয়ে পিছনে মনে করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ জনাব খন্দকার। আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে এই ধরনের হামলা মোকাবেলার জন্য দেশীয় একটা ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি তৈরি করা দরকার, কিন্তু এটাতে সময় সাধ্য ব্যাপারও আছে আসলে। আমি যদি লং টার্মে বলি, তাহলে সঠিক ওয়ে ফরওয়ার্ড কী হওয়া উচিত? নিশ্চয়ই দেশীয় ক্যাপাসিটি বৃদ্ধির প্রয়োজন রয়েছে, একই সাথে ঠিক এই মুহূর্তে যদি হামলাগুলো হয় তার জন্য আমি বারবার বলছিলাম যে সবগুলো ব্যাংক কোনো সেন্ট্রালাইজ সিস্টেম তৈরি করতে পারে কিনা বা আছে কিনা। আসলে এইখানে জিনিসটা লোকে দেখেন, যেটা মাহবুব বললেন যে হ্যাকার অনেক পাওয়ারফুল, আমি কিন্তু এগ্রি করি না হ্যাকাররা পাওয়ারফুল। কেন আমি এগ্রি করি না? কারণ হলো যে হ্যাকাররা কিন্তু আমাদের উইক পয়েন্ট দিয়ে ঢুকে কিন্তু কাজটা করে, আমার যে স্ট্রং পয়েন্ট দিয়ে কিন্তু হ্যাকাররা ঢুকে না। এখন এই ক্ষেত্রে মেইন যেটা দরকার হলে অ্যাওয়ারনেস। যেমন ইমেলের মাধ্যমে যে অ্যাটাকগুলো করে কী করতেছে, আপনার আননোন একটা ইমেল আসতেছে কাস্টমারের কাছে, কাস্টমার ক্লিক করতেছে, মনে করতেছে এটা ব্যাংক থেকে আসছে। ব্যাংকটা আসার পরে তখন আপনার কাস্টমারের কাছে চাচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো, কাস্টমার মনে করতেছে যে এটা আমাদের ব্যাংক থেকে পাঠিয়েছে। রাইট। আমি যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি যে না, আমার কোনো ইমেল আপনার কাস্টমার থেকে আসলে পর আননোন ইমেল আমি ক্লিক করব না, তাহলে আমি বা কোনো ইমেলে যদি আমার ব্যাংকের অ্যাকাউন্ট ইনফরমেশন চায় আমি দেবো না। অত আরেকটা হলো যে আমার অনেক সময় কি আপনার গিয়া ফোন করে হ্যাকাররা, ক্রিমিনালরা, যে আমরা ব্যাংকের মেনটেন্যান্স করতেছি, আপনার নাম এই, আপনার বাবার নাম এই, সুতরাং আপনার অ্যাকাউন্ট নাম্বার এই, কি এখন আপনার আমার পাসওয়ার্ডটা কি। হ্যাঁ, এখন এটা ট্রাস্ট তৈরি করে আমি যদি করি যে না, আমি কখনোই আপনি কেউ ফোন করলে পরে আমার পার্সোনাল ইনফরমেশন আমি শেয়ার করবো না। আমাকে যদি কন্ট্যাক্ট হয়, ব্যাংকের কল সেন্টার নাম্বার আছে, আমি আই উইল কল দ্য কল সেন্টার। রাইট। এই অ্যাওয়ারনেসগুলো যে আমি তৈরি করি, তাহলে কিন্তু আপনার গিয়া মোর দেন 50%
প্রবলেম সলভ করতে হবে। জনাব খন্দকার, আপনাদের কাছে শেষ করতে হচ্ছে, আমি আর বাকি উত্তরটা আজকে নিতে পারলাম না, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার কাছে নিয়ে নেব। জনাব আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে থ্যাংক ধন্যবাদ। ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।